আমার স্বামীর পরকীয়ায় প্রেমিকা গর্ভবতী হয়ে পড়ল। আর আমার শ্বশুরবাড়ির সবাই আমাকে জায়গা ছেড়ে দিতে, তালাক দিতে চাপ দিতে লাগলো। আমি শুধু হাসলাম আর তারপর যা বললাম তা শুনে ঘরে থাকা 6জন মানুষই ফ্যাকাশে হয়ে গেল। ক্ষমা চাইতে লাগলো, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। মেঘলা আর মিস্টার ইয়াসিন বিয়ের আগে 2 বছর একসঙ্গে ছিলাম। তখন সে ছিল খুব যত্নশীল, আন্তরিক এবং ভদ্র। আমি সত্যি বিশ্বাস করতাম আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী নারী। আমাদের বিয়ে হয়েছিল 2 পরিবারের পূর্ণ সম্মতিতে। আমার মা রেহেনা খাতুন আমাদের উপহার হিসেবে একটি 3তলা বাড়ি দিয়েছিলেন, যেটি তিনি সারা জীবনের সঞ্চয়ে গড়ে তুলেছিলেন। আর বাড়িটি আমার নামেই রেজিস্ট্রি করা। শ্বশুরবাড়িতে আসার পর আমি আমার দায়িত্ব পালনে কোনো ক্রটি রাখিনি। আমার শাশুড়ি শাহিদা বেগম কখনোই আমাকে পুরোপুরি মেনে নিতে পারেননি। আমি একটি প্রাইভেট ব্যাংকে চাকরি করতাম, ভোরে বের হতাম, রাতে ফিরতাম, ফলে রান্নার জন্য সময় খুব কমই পেতাম। তবুও আমি কখনো অভিযোগ করিনি। সব কিছু নীরবে মেনে নিয়ে নিজেকে মানিয়ে নিয়েছিলাম, শুধু সংসারে শান্তি বজায় রাখার জন্য। তারপর একদিন সব কিছু ভেঙে পড়ল। মিস্টার ইয়াসিন এক অদ্ভুত মুখভঙ্গি নিয়ে বাড়ি ফিরে এলেন এবং বললেন, আমাদের গুরুত্বপূর্ণ কথা বলা দরকার। আমি চুপচাপ বসে পড়লাম, বুকের ভেতর ধুকপুক করছিল। তিনি বললেন, আমি দুঃখিত, কিন্তু আমার জীবনে আরেকজন এসেছে। সে গর্ভবতী। এক মুহূর্তের জন্য আমি কিছুই বুঝতে পারিনি। মনে হচ্ছিল কেউ আমার বুক চেপে ধরেছে। কিন্তু সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিল শুধু বিশ্বাসঘাতকতা নয়, বরং তিনি যেভাবে নির্লিপ্তভাবে কথাটা বললেন, যেন এটি কোনো সাধারণ বিষয়। 1 সপ্তাহ পর তার পুরো পরিবার আমার বাড়িতে জড়ো হলো। 6জন মানুষ বসেছিল সেখানে। মিস্টার ইয়াসিন, তার মা শাহিদা বেগম, বাবা রাশেদ সাহেব, বোন নুসরাত, ভাই তানভীর, আর যে নারী তার সন্তানের মা হতে চলেছে, সাদিয়া রহমান। তারা সবাই আরাম করে বসেছিল আমার সেই ড্রয়িং রুমে, যেটি আমার মা আমাকে উপহার দিয়েছিলেন। তাদের কারো চোখে কোনো অপরাধ বোধ ছিল না। প্রথমে কথা বললেন শাহিদা বেগম, মা, যা হয়েছে তা তো হয়ে গেছে। এখন বাস্তবতা মেনে নিতে হবে। একজন নারীর আরেকজন নারীর জন্য সমস্যার সৃষ্টি করা উচিত নয়। সে গর্ভবতী, তার একটা সম্মানজনক জায়গা প্রাপ্য। আর তুমি সরে দাঁড়াও যাতে সব কিছু শান্তভাবে মিটে যায়। আমি তার দিকে তাকিয়ে রইলাম। একবারও তিনি জানতে চাইলেন না আমি কেমন আছি। আমার কষ্ট যেন কোনো বিষয়ই নয়। তার কাছে গুরুত্বপূর্ণ শুধু সেই অনাগত শিশুটি, যাকে তিনি ইতিমধ্যেই নিজের নাতি বা নাতনি হিসেবে গ্রহণ করে নিয়েছেন। এরপর নুসরাত বলল, তোমার তো এখনো সন্তান হয়নি, কিন্তু ওদের হবে। এভাবে ধরে রাখার কোনো মানে নেই। শান্তিপূর্ণভাবে আলাদা হয়ে যাও, পরে চাইলে সম্পর্ক রেখে দিতেও পারো। আমি কিছুই বললাম না। আমার দৃষ্টি গিয়ে পড়ল সাদিয়া রহমানের দিকে। সাজানো গুছানো, আত্মবিশ্বাসী, তার হাত পেটের ওপর রাখা, যেন কোনো অপরাধবোধই নেই। সে একটু চোখ নামিয়ে নরম স্বরে বলল, আমি কাউকে কষ্ট দিতে চাই না, কিন্তু আমরা সত্যি একে অপরকে ভালোবাসি। আমি শুধু চাই আপনি আমাকে তার বৈধ স্ত্রী হওয়ার সুযোগ দিন এবং তার সন্তানের মা হিসেবে আমাকে গ্রহণ করুন। সেই মুহূর্তে আমি হাসলাম, তিক্তভাবে নয়, কষ্টে ভেঙে পড়ে নয়, বরং একেবারে শান্তভাবে। আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম, 1 গ্লাস পানি ঢাললাম, তারপর সেটি টেবিলের উপর রেখে দিলাম। এরপর আমি তাদের সবার দিকে তাকিয়ে স্পষ্ট ও ধীর কণ্ঠে বললাম, আপনারা যদি সবাই কথা শেষ করে থাকেন, তাহলে এবার আমার বলার পালা। ড্রয়িং রুমে তখন এমন এক নীরবতা নেমে এসেছে, যেন কেউ নিঃশ্বাস নিলেও শব্দ শোনা যাবে। 6 জোড়া চোখ আমার দিকে স্থির হয়ে আছে। আমি ধীরে ধীরে চারপাশে তাকালাম। এই ঘর, এই দেওয়াল, এই আসবাব, সব কিছু আমার জীবনের এক একটা স্মৃতি। আর সেই স্মৃতির মাঝখানে বসে আছে এমন কিছু মানুষ,
যারা আমার জীবনটাকেই মুছে ফেলতে এসেছে। আমি ঠান্ডা গলায় বললাম, আপনারা সবাই খুব সুন্দরভাবে নিজের নিজের কথা বললেন। এখন আমি কিছু বলবো, আশা করি মাঝখানে কেউ বাধা দেবেন না। কেউ কিছু বলল না, শুধু মিস্টার ইয়াসিনের চোখে একটুখানি অস্বস্তি ভেসে উঠল। হয়তো সে বুঝতে পারছিল আমি চুপ করে সরে দাঁড়ানোর মানুষ নই। আমি ধীরে ধীরে সোফার পাশে টেবিল থেকে একটি ফাইল তুলে নিলাম। ফাইলটা খুলে কয়েকটা কাগজ বের করে সামনে টেবিলের উপর রাখলাম। প্রথম কথা, এই বাড়ি নিয়ে আপনারা সবাই খুব স্বাভাবিকভাবে এখানে বসে আছেন, যেন এটা আপনাদেরই বাড়ি। কিন্তু একটা বিষয় হয়তো ভুলে গেছেন, এই বাড়িটা আমার নামে রেজিস্ট্রি করা, সম্পূর্ণ আইনি মালিক আমি। আমার কথা শুনে রাশেদ সাহেব কপাল কুঁচকে বললেন, এইসব কাগজ দেখানোর দরকার কি? আমরা তো তোমার শ্বশুর বাড়ির মানুষ। আমি তাকে থামিয়ে দিলাম, না, দরকার আছে, কারণ আজকে আপনারা আমাকে এই বাড়ি ছেড়ে দিতে বলছেন, তাই আগে পরিষ্কার হওয়া দরকার আমি কার জায়গায় আছি আর কে কার জায়গায় বসে আছেন। নুসরাত বিরক্ত হয়ে বলল, তুমি কি বলতে চাও আমরা জোর করে বসে আছি? আমি শান্তভাবে তার দিকে তাকিয়ে বললাম, ঠিক সেটাই বলছি, কারণ এই বাড়িতে আপনারা অতিথি, আর আমাকে এখান থেকে সরিয়ে দেওয়ার অধিকার আপনাদের নেই। শাহিদা বেগম এবার একটু রাগান্বিত হয়ে উঠলেন, মা, এত অহংকার ভালো না। সংসার মানে তো সমঝোতা। আমি হালকা হেসে বললাম, সংসার তখনই হয় যখন দুইজন মানুষ একে অপরের প্রতি সৎ থাকে। এখানে তো সেটা অনেক আগেই শেষ হয়ে গেছে। ঘরের ভেতর আবার নীরবতা। আমি এবার সরাসরি ইয়াসিনের দিকে তাকালাম, তুমি বলেছিলে দুঃখিত, কিন্তু তোমার সেই দুঃখে কোনো অনুশোচনা ছিল না, ছিল শুধু নিজের সুবিধা মতো জীবন সাজানোর চেষ্টা। ইয়াসিন একটু কাপা গলায় বলল, মেঘলা, বিষয়টা এত সহজ না। আমি চুপ। আমি ধীর গলায় বললাম, আজ তুমি একটাও কথা বলবে না যতক্ষণ না আমি শেষ করছি। সে থেমে গেল। আমি আবার কথা শুরু করলাম, দ্বিতীয় কথা, তালাক। আপনারা সবাই খুব সহজভাবে বললেন, আমি যেন শান্তিপূর্ণভাবে তালাক দিয়ে সরে যাই, যেন এটা কোনো চুক্তি পত্রে সাইন করার মতো সহজ বিষয়। আমি টেবিলে রাখা কাগজগুলো সামনে ঠেলে দিলাম, এই হচ্ছে আমার পক্ষ থেকে তৈরি করা ডিভোর্স নোটিশ। তবে এখানে একটা ছোট্ট পার্থক্য আছে। তানভীর কৌতূহল নিয়ে বলল, কি পার্থক্য? আমি তার দিকে তাকিয়ে ধীরে ধীরে বললাম, তালাক আমি দেব, কিন্তু আমার শর্তে। সবাই একসাথে চমকে উঠল। সাদিয়া রহমানের মুখের আত্মবিশ্বাসে হালকা ফাটল দেখা গেল। আমি স্পষ্টভাবে বলতে লাগলাম, প্রথম শর্ত, এ বাড়ি থেকে আপনারা সবাই আজই বের হয়ে যাবেন, এখনই, এই মুহূর্তে। দ্বিতীয় শর্ত, মিস্টার ইয়াসিন, তুমি আমার কাছে লিখিতভাবে স্বীকার করবে যে তুমি বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছ এবং সেই কারণে এই সম্পর্ক ভেঙে যাচ্ছে। তৃতীয় শর্ত, আমি আমার সম্মানহানির জন্য আইনি ক্ষতিপূরণ দাবি করব এবং সেটা তোমাকে দিতে হবে। শাহিদা বেগম চিৎকার করে উঠলেন, তুমি আমাদের ব্ল্যাকমেল করছো। আমি ঠান্ডা গলায় বললাম, না, আমি শুধু আমার অধিকার নিচ্ছি। নুসরাত এবার তিনকু গলায় বলল, তুমি কি ভাবছো এসব করে আমাদের থামাতে পারবে? আমি একটু ঝুঁকে তার চোখে চোখ রেখে বললাম, আমি কাউকে থামাতে চাই না, আমি শুধু নিশ্চিত করতে চাই আমাকে কেউ পিছে এগিয়ে যেতে না পারে। এবার সাদিয়া রহমান ধীরে ধীরে কথা বলল, দেখুন, আমরা বিষয়টা শান্তভাবে মেটাতে চাচ্ছি। আমি তার কথা কেটে দিয়ে বললাম, শান্তি তখনই হয় যখন ন্যায় বিচার থাকে। অন্যায়ের উপর দাঁড়িয়ে শান্তি চাওয়া, সেটা শুধু সুবিধাবাদ। সে চুপ হয়ে গেল। আমি আবার সোজা হয়ে দাঁড়ালাম। আর একটা কথা, আপনারা সবাই বারবার বলছেন সে গর্ভবতী, তাই তাকে জায়গা দিতে হবে, খুব ভালো কথা, কিন্তু একটা প্রশ্ন, যখন সে এই সম্পর্কে জড়িয়েছিল তখন কি সে জানতো না যে ইয়াসিন বিবাহিত? কেউ উত্তর দিল না। আমি নিজেই বললাম, জানতো, তবুও করেছে। তাহলে এখন কেন আমি আমার জীবনটা তার ভুলের জন্য ভেঙে দেব? রাশেদ সাহেব এবার একটু নরম গলায় বললেন, মা, আমরা ভুল করেছি, কিন্তু এখন তো একটা নতুন জীবন আসছে। আমি
তার দিকে তাকিয়ে বললাম, একটা নতুন জীবন আসছে বলে কি আমার জীবন শেষ হয়ে যাবে? আমার সম্মান, আমার অস্তিত্ব, সেগুলো কোনো মূল্য নেই। তিনি চুপ হয়ে গেলেন। ঘরের ভেতর এখন চাপা উত্তেজনা। আমি ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেলাম। তারপর ফিরে তাকিয়ে বললাম, আপনারা সবাই এখন যেতে পারেন। কেউ নড়ল না। আমি আবার বললাম, আমি কিন্তু সিরিয়াস। এই মুহূর্তে আপনারা সবাই এই বাড়ি ছেড়ে বের হয়ে যাবেন, না হলে আমাকে অন্য ব্যবস্থা নিতে হবে। ইয়াসিন উঠে দাঁড়ালো। তার মুখে তখন স্পষ্ট ভয় আর অনুশোচনা মিশে আছে। মেঘলা, প্লিজ এতটা কঠিন হয়ে যেও না, আমরা কথা বলে। আমি তাকে থামিয়ে দিলাম। আমি অনেকদিন নরম ছিলাম, আজ প্রথমবারের মতো আমি নিজের জন্য দাঁড়িয়েছি। সে আর কিছু বলতে পারল না। এক এক করে সবাই উঠে দাঁড়াতে শুরু করলো। তাদের মুখের সেই আত্মবিশ্বাস, সেই দম্ভ, সব কিছু কোথায় যেন মিলিয়ে গেছে। সাদিয়া রহমান দরজার কাছে গিয়ে একবার পিছনে তাকালো। তার চোখে এবার স্পষ্ট অনিশ্চয়তা। আমি শুধু তাকিয়ে রইলাম, কোনো কথা বললাম না। সবাই বের হয়ে যাওয়ার পর দরজাটা ধীরে ধীরে বন্ধ করলাম। ঘরের ভেতর আবার নীরবতা নেমে এলো, কিন্তু এবার সেই নীরবতা আর ভয়ের না, এটা শক্তির নীরবতা। আমি সোফায় গিয়ে বসলাম। বুকের ভেতর জমে থাকা চাপা কষ্টটা হঠাৎ করে বেরিয়ে আসতে চাইলো, কিন্তু আমি নিজেকে সামলে নিলাম। কারণ আমি জানি আজ আমি হেরেছি না, আজ আমি নিজেকে ফিরে পেয়েছি। টেবিলের উপর রাখা কাগজগুলোর দিকে তাকিয়ে ধীরে ধীরে বললাম, এখন খেলা শুরু হলো। এখন খেলা শুরু হলো। নিজের মুখে বলা কথাটাই যেন ঘরের চারপাশে প্রতিধ্বনির মতো ঘুরে ফিরে আসছিল। আমি কিছুক্ষণ স্থির হয়ে বসে রইলাম। দরজার ওপাশে তাদের পায়ের শব্দ ধীরে ধীরে মিলিয়ে গেল, আর ভেতরে শুধু নিস্তব্ধতা। কিন্তু এই নিস্তব্ধতা আর আগের মতো দুর্বলতার ছিল না। এটা ছিল ঝড়ের আগে জমে থাকা শক্তির মতো, যেখানে সব কিছু নতুন করে গড়ে ওঠার অপেক্ষায়। আমি ধীরে ধীরে গভীর একটা শ্বাস নিলাম। এতদিন ধরে জমে থাকা অপমান, অবহেলা, চেপে রাখা কান্না, সব কিছু যেন একসাথে বুকের ভেতর ঘুরপাক খাচ্ছিল। কিন্তু আশ্চর্যের বিষয়, চোখে জল আসছিল না, বরং মনে হচ্ছিল ভেতরের কোনো এক জায়গা হঠাৎ করে শক্ত হয়ে গেছে। আমি উঠে দাঁড়ালাম। ড্রয়িং রুমটা আবার চোখ বুলিয়ে দেখলাম। এই ঘরে কত হাসি ছিল, কত স্বপ্ন ছিল, অথচ আজ এই একই ঘরেই আমাকে সরে দাঁড়াতে বলা হয়েছে। হালকা একটা হাসি ফুটে উঠল ঠোঁটে। না, এবার আর আমি সরে দাঁড়াবো না। আমি সোজা নিজের রুমে চলে গেলাম। দরজা বন্ধ করে বিছানার ধারে বসে পড়লাম। কিছুক্ষণ পর মোবাইলটা হাতে তুলে নিলাম। একটা নাম্বার ডায়াল করলাম। হ্যালো, রুবাইয়া আপু, আমি মেঘলা বলছি। ওপাশ থেকে অবাক কণ্ঠ, মেঘলা, এত রাতে সব ঠিক আছে তো? আমি একটু থেমে বললাম, না, কিছুই ঠিক নেই। আর সেই কারণেই আপনাকে ফোন করেছি। আমার আপনার সাহায্য দরকার, আইনি সাহায্য। ওপাশে কিছুক্ষণ নীরবতা, তারপর গম্ভীর গলায়, সব খুলে বলো। আমি শুরু থেকে শেষ পর্যন্ত সব বললাম। ইয়াসিনের বিশ্বাসঘাতকতা, তার পরিবার, আজকের ঘটনাগুলো একটাও বাদ দিলাম না। কথা বলতে বলতে গলাটা এক সময় ভারী হয়ে আসছিল, কিন্তু আমি নিজেকে সামলে নিলাম। সব শোনার পর রুবাইয়া আপু বললেন, তুমি একদম ঠিক কাজ করেছো। এখন থেকে একটাও ভুল করবে না। আমি কাল সকালেই তোমার কাছে আসছি। আমরা পুরো বিষয়টা আইনিভাবে হ্যান্ডেল করব। আমি ধীরে বললাম, আমি আর কোনো অন্যায় সহ্য করব না আপু। তুমি আর একা নও মেঘলা, এটা মনে রাখো। কলটা কেটে গেল। আমি ফোনটা নামিয়ে রাখলাম। অনেক দিন পর মনে হলো আমি সত্যি একা নই। রাতটা খুব একটা ঘুম হলো না। বারবার মাথায় আজকের দৃশ্যগুলো ঘুরে ফিরে আসছিল, কিন্তু একটা জিনিস পরিষ্কার ছিল, আমি আর আগের মেঘলা নই। পরদিন সকাল, সূর্যের আলো জানালা দিয়ে ঢুকে ঘরটা আলোকিত করে দিল। আমি বিছানা ছেড়ে উঠে দাঁড়ালাম।
আয়নার সামনে গিয়ে নিজেকে দেখলাম। চোখের নিচে হালকা ক্লান্তির ছাপ, কিন্তু দৃষ্টিতে এক অদ্ভুত দৃঢ়তা। আজ থেকে নতুন শুরু, নিজেকে বললাম। ঠিক তখনই দরজায় বেল বাজলো। আমি গিয়ে দরজা খুললাম। সামনে রুবাইয়া আপু দাঁড়িয়ে, পরিপাটি পোশাক, চোখে আত্মবিশ্বাসের ছাপ। ভেতরে আসুন আপু। তিনি ভিতরে ঢুকে চারপাশে তাকালেন, তারপর সরাসরি বললেন, চলো কাজ শুরু করি। আমরা ডাইনিং টেবিলে বসে পড়লাম। তিনি ফাইল খুললেন, কিছু কাগজ বের করলেন। প্রথমত, তুমি যেটা বলেছো বাড়ি তোমার নামে, এটা তোমার সবচেয়ে বড় শক্তি। দ্বিতীয়ত, তোমার পরকীয়ার প্রমাণ লাগবে, কোনো মেসেজ, ছবি, কল রেকর্ড কিছু আছে? আমি একটু ভেবে বললাম, হ্যাঁ কিছু আছে। আগে সন্দেহ হয়েছিল, তখন কিছু স্ক্রিনশট নিয়েছিলাম। পারফেক্ট, এগুলো কাজে লাগবে। আমি ফোন থেকে সব প্রমাণ তাকে দেখালাম। তিনি মনোযোগ দিয়ে সব দেখলেন, তারপর মাথা নাড়লেন। এগুলো খুব শক্ত প্রমাণ। তুমি চাইলে শুধু ডিভোর্স না, মানহানির কেসও করতে পারো। আমি ধীরে বললাম, আমি চাই তারা বুঝুক আমি দুর্বল নই। তিনি মৃদু হেসে বললেন, তারা খুব শীঘ্রই বুঝবে। ঠিক তখনই আমার ফোনে একটা কল আসলো। স্ক্রিনে নাম ভেসে উঠল, ইয়াসিন। আমি কিছুক্ষণ তাকিয়ে রইলাম, তারপর কলটা রিসিভ করলাম। হ্যালো। ওপাশে কিছুক্ষণ নীরবতা, তারপর তার কণ্ঠ মেঘলা। তুমি কি একটু কথা বলতে পারবে? আমি ঠান্ডা গলায় বললাম, কথাটা কালই শেষ হয়ে গেছে। না মানে, আমরা সবাই একটু বেশি রিয়েক্ট করে ফেলেছি। তুমি যদি আমি তার কথা কেটে দিয়ে বললাম, তুমি কি কাগজে সই করতে রাজি? সে চুপ। আমি আবার বললাম, আমার শর্তগুলো মনে আছে তো? কিছুক্ষণ পর সে ধীরে বলল, তুমি কি সত্যি এসব করবে? এত দূর নিয়ে যাবে ব্যাপারটা? আমি হেসে ফেললাম। তুমি যখন অন্য একজনকে নিয়ে এত দূর যেতে পারো, তখন আমি কেন নিজের লড়তে পারবো না? সে আবার চুপ হয়ে গেল। ঠিক আছে, অবশেষে বলল, আমরা দেখা করি, কথা বলি। আমি বললাম, ঠিক আছে, কিন্তু এবার আমি একা থাকবো না। কলটা কেটে দিলাম। রুবাইয়া আপু আমার দিকে তাকিয়ে বললেন, খেলা জমে উঠছে তাই না? আমি হালকা হাসলাম। এবার ওদের পালা, আমার নিয়মে খেলতে হবে। বিকেলে ঠিক হলো একটা নিরপেক্ষ জায়গায় দেখা হবে। আমি প্রস্তুত হয়ে বের হলাম। মনে হচ্ছিল আমি আর আগের সেই চুপচাপ মেয়ে নই। আমি এখন নিজের গল্পের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়েছি। সেদিন বিকেলের সেই সাক্ষাৎ, সেটাই হয়তো সব কিছু বদলে দেবে। এই অনুভূতিটা নিয়ে আমি নির্ধারিত জায়গায় পৌঁছালাম। জায়গাটা ছিল শহরের এক নিরপেক্ষ শান্ত একটি রেস্টুরেন্টে। চারপাশে হালকা সঙ্গীত বাজছিল, মানুষজন নিজেদের মতো ব্যস্ত। অথচ আমার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তের মুহূর্তটা ঠিক এখানেই অপেক্ষা করছিল। আমি ভেতরে ঢুকে চারপাশে তাকালাম। কোণার একটি টেবিলে বসে আছে ইয়াসিন, তার পাশে সাদিয়া রহমান, একটু দূরে শাহিদা বেগম আর রাশেদ সাহেব। নুসরাত আর তানভীরও এসেছে। সবাই যেন আগের দিনের মতোই, কিন্তু তফাৎ একটাই, আজ আমি একা নই। আমার পাশে হেঁটে আসছিলেন রুবাইয়া আপু। তার ধীর পদক্ষেপ আর শান্ত মুখভঙ্গি দেখে আমার ভেতরের আত্মবিশ্বাস আরও একটু বেড়ে গেল। আমরা টেবিলের কাছে গিয়ে দাঁড়ালাম। ইয়াসিন উঠে দাঁড়ালো। মেঘলা, বসো। আমি কোনো উত্তর দিলাম না, শুধু চেয়ার টেনে বসলাম। রুবাইয়া আপুও আমার পাশে বসলেন। কয়েক সেকেন্ডের অস্বস্তিকর নীরবতা, তারপর রাশেদ সাহেব গলা খাকিরি দিয়ে বললেন, দেখো মা, আমরা সবাই চাই বিষয়টা শান্তভাবে মিটে যাক। কালকে একটু উত্তেজনা হয়ে গিয়েছিল। আমি শান্তভাবে বললাম, আজ উত্তেজনা নেই, আজ সিদ্ধান্ত হবে। শাহিদা বেগম এবার একটু বিরক্ত গলায় বললেন, তুমি তো দেখছি একদম বদলে গেছো। আমি হালকা হাসলাম। হ্যাঁ, মানুষ বদলায় যখন তাকে বদলাতে বাধ্য করা হয়। ইয়াসিন হাত দুটো টেবিলের উপর রেখে বলল, আমরা বসে কথা বলি। মেঘলা, বিষয়টা এত দূর নিয়ে যাওয়ার দরকার নেই। রুবাইয়া আপু এবার প্রথমবার কথা বললেন।
দুটো আপনারাই নিয়ে গেছেন মিস্টার ইয়াসিন। আমরা শুধু আইনের পথে এগোচ্ছি। তার কণ্ঠ এতটাই ঠান্ডা এবং দৃঢ় ছিল যে টেবিলে আবার নীরবতা নেমে এলো। আমি ব্যাগ থেকে সেই ফাইলটা বের করলাম, ধীরে ধীরে টেবিলের উপর রাখলাম। এই হচ্ছে আমার শর্তগুলো। আমি আবার একবার পরিষ্কার করে বলছি, তারপর সিদ্ধান্ত আপনাদের। আমি এক এক করে পড়তে শুরু করলাম। প্রথমত, আমি ডিভোর্স দেব, কিন্তু তার আগে মিস্টার ইয়াসিন লিখিতভাবে স্বীকার করবেন যে তিনি বিবাহিত বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন। দ্বিতীয়ত, আমি মানহানির জন্য ক্ষতিপূরণ দাবি করব। তৃতীয়ত, আমার সম্পত্তি অর্থাৎ আমার বাড়ির ওপর কোনো দাবি কেউ করতে পারবে না। আমার কথা শেষ হতেই নুসরাত হেসে উঠল। তুমি কি ভাবছো আমরা এত সহজে এসব মেনে নেব? আমি তার দিকে তাকালাম। তুমি কি ভাবছো আমি আগের মতো চুপ করে থাকবো? সে থেমে গেল। সাদিয়া রহমান এবার ধীরে ধীরে বললেন, দেখুন, আমি বুঝতে পারছি আপনি কষ্ট পেয়েছেন, কিন্তু আমরা কি একটা সমাধান বের করতে পারি না, যেখানে সবাই একটু করে? আমি তার দিকে তাকিয়ে বললাম, তুমি যখন আমার স্বামীর সাথে সম্পর্ক শুরু করেছিলে তখন কি কোনো সমাধান খুঁজেছিলে? সে চুপ হয়ে গেল। আমি একটু ঝুঁকে বললাম, এখন সমাধান হবে, কিন্তু আমার শর্তে। ইয়াসিন এবার স্পষ্ট অস্বস্তিতে পড়ে গেল। মেঘলা, তুমি বুঝতে পারছো না, এটা আমার ভবিষ্যতের ব্যাপার। আমি ঠান্ডা গলায় বললাম, আর আমার বর্তমানটা কী ছিল? একটা মিথ্যা। সে কোনো উত্তর দিতে পারল না। রুবাইয়া আপু ফাইলটা সামনে ঠেলে দিয়ে বললেন, আপনি যদি সাইন না করেন তাহলে আমরা সরাসরি কোর্টে যাব। তখন বিষয়টা শুধু ডিভোর্স সীমাবদ্ধ থাকবে না। রাশেদ সাহেব একটু চিন্তিত হয়ে বললেন, কোর্টে গেলে তো সবারই বদনাম হবে। আমি শান্তভাবে বললাম, বদনাম তখনই হয় যখন মানুষ ভুল কাজ করে। আমি শুধু সেই ভুলটা প্রকাশ করব। ঘরের ভেতর আবার চাপা উত্তেজনা। ইয়াসিন মাথা নিচু করে বসে আছে, তার হাত কাঁপছে। হঠাৎ সে মাথা তুলে আমার দিকে তাকালো। তুমি কি একবারও ভাবছো না আমাদের 2 বছরের সম্পর্ক, আমাদের স্মৃতি? আমি তাকে থামিয়ে দিলাম। আমি ভেবেছি, অনেক ভেবেছি, আর সেই কারণেই আজ এখানে দাঁড়িয়ে আছি। আমার কণ্ঠে কোনো আবেগ ছিল না, শুধু ছিল দৃঢ়তা। কয়েক মিনিট নীরবতা কাটার পর ইয়াসিন ধীরে ধীরে কলমটা তুলে নিল। সবাই তাকিয়ে আছে। সে কাগজের দিকে তাকিয়ে কিছুক্ষণ থেমে থাকলো, তারপর সাইন করে দিল। সেই শব্দটা কলমের খসখস মনে হলো, যেন একটা অধ্যায় শেষ। শাহিদা বেগম চমকে উঠলেন। ইয়াসিন, তুমি কি করছো? সে মাথা নিচু করেই বলল, আমি আর পারছি না। সাদিয়া রহমানের মুখ ফ্যাকাশে হয়ে গেল। নুসরাত আর তানভীর হতবাক। আমি চুপচাপ বসে রইলাম। রুবাইয়া আপু ফাইলটা তুলে নিয়ে ধীরে বললেন, ভালো সিদ্ধান্ত। আমি উঠে দাঁড়ালাম। এখন থেকে সব কিছু আইনের মাধ্যমে হবে। আর একটা কথা, আজকের পর থেকে আমার জীবনে তোমাদের কারোর কোনো জায়গা নেই। আমি ঘুরে দাঁড়ালাম। পিছন থেকে ইয়াসিনের কণ্ঠ, মেঘলা, আমি কি একবার? আমি থামলাম না। রেস্টুরেন্ট থেকে বের হয়ে আসার সময় মনে হচ্ছিল বুকের ভেতর থেকে একটা বিশাল ভার নেমে গেছে। কিন্তু আমি জানি এটাই শেষ না, এটাই শুধু শুরু। কারণ সামনে এখনো একটা সত্য উন্মোচন বাকি, যেটা শুনলে শুধু তারা না, অনেকেই ফ্যাকাশে হয়ে যাবে। রেস্টুরেন্ট থেকে বের হয়ে আসার পর বাইরে দাঁড়িয়ে কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে রইলাম। সূর্য তখন ঢলে পড়ছে, আলোটা ধীরে ধীরে নরম হয়ে আসছে। ঠিক যেমন আমার জীবনের একটা অধ্যায় নীরবে শেষ হয়ে গেল। কিন্তু এই শেষটাই আসলে একটা শুরুর দরজা। আমি সেটা স্পষ্টভাবে অনুভব করছিলাম। রুবাইয়া আপু আমার পাশে এসে দাঁড়ালেন। তুমি ঠিক আছো? আমি গভীর একটা শ্বাস নিয়ে বললাম, আগের চেয়ে অনেক ভালো। তিনি মৃদু হেসে বললেন, আজ তুমি শুধু একটা সম্পর্ক থেকে বের হওনি, তুমি নিজের ভেতরে শক্তিটাকেও খুঁজে পেয়েছো। আমি কিছু বললাম না, শুধু মাথা নাড়লাম। আমরা গাড়িতে উঠলাম। রাস্তার আলো একে একে জ্বলতে শুরু করছে। শহরটা আগের মতোই ব্যস্ত, অথচ আমার ভেতরের জগৎটা সম্পূর্ণ বদলে গেছে। গাড়ির জানালা দিয়ে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ মনে পড়ল সেই প্রথম দিনগুলো, ইয়াসিনের সাথে কাটানো মুহূর্তগুলো।
তার মিষ্টি কথা, যত্ন, প্রতিশ্রুতি সব কিছু কি তবে মিথ্যা ছিল? নিজের প্রশ্নের উত্তর দিলাম না, সব মিথ্যা না, কিন্তু শেষটা মিথ্যা হয়ে গেছে। বাসায় পৌঁছে দরজা খুলে ভেতরে ঢুকতেই একটা অদ্ভুত শান্তি অনুভব করলাম। এই বাড়িতে এখন সত্যি শুধু আমার, কোনো চাপ নেই, কোনো ভান নেই, শুধু আমি। আমি ধীরে ধীরে সোফায় বসলাম, টেবিলের ওপর হাত রেখে চোখ বন্ধ করলাম। ঠিক তখনই ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল অজানা নাম্বার। আমি কিছুক্ষণ তাকিয়ে থেকে কলটা রিসিভ করলাম। হ্যালো। ওপাশ থেকে একটু দ্বিধাগ্রস্ত কণ্ঠ। আপনি মেঘলা আপু? আমি ভ্রু কুঁচকে বললাম, জি বলছি। আপনি কে? কিছুক্ষণ চুপ থেকে সে বলল, আমি আমি সাদিয়ার এক বান্ধবী। আমার নাম তানিয়া। আমার বুকের ভেতর হালকা একটা কৌতূহল জাগলো। বলুন, কি ব্যাপার? তানিয়ার কণ্ঠে স্পষ্টই অস্থিরতা। আমি জানি না আপনাকে ফোন করা ঠিক হচ্ছে কি না, কিন্তু আমি আর চুপ থাকতে পারছি না। আমি সোজা হয়ে বসলাম। আপনি যা বলতে চান স্পষ্ট করে বলুন। সে এক নিঃশ্বাসে বলল, সাদিয়া আপনাকে যা বলেছে সব সত্যি না। আমার বুকের ভেতরটা হঠাৎ কেঁপে উঠল। মানে মানে সে আর ইয়াসিন ভাইয়ের সম্পর্কটা, ওটা শুধু ভালোবাসার না? আমি ঠান্ডা গলায় বললাম, তাহলে? তানিয়া একটু থেমে বলল, সে প্রথম থেকেই জানতো ইয়াসিন ভাই বিবাহিত, আর সে ইচ্ছা করে এই সম্পর্কটা শুরু করেছিল। আমি চোখ বন্ধ করলাম, কারণ ওপাশ থেকে আস্তে আস্তে উত্তর এলো টাকা আর নিরাপত্তা। আমার ঠোঁটের কোণে একটা তিক্ত হাসি ফুটে উঠল। আমি আন্দাজ করেছিলাম, কিন্তু প্রমাণ? তানিয়া বলল, আমার কাছে কিছু রেকর্ডিং আছে। ও নিজেই বলেছিল ওকে ইয়াসিনকে হাতের মুঠোয় আনতে পারলে লাইভ সেট। আমার হাত শক্ত হয়ে গেল। আরেকটা কথা আছে। বলুন। সে যে গর্ভবতী সেটা নিয়েও সন্দেহ আছে। আমার বুকের ভেতর যেন কেউ জোরে আঘাত করলো। আপনি কি বলছেন? বুঝে বলছেন? জি। সে কয়েকদিন আগে বলছিল, এবার যদি কাজটা ঠিকমতো হয় তাহলে আর পিছনে ফিরে তাকাতে হবে না। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। মাথার ভেতর জ্বর বইছে। সব কিছু যেন একে একে পরিষ্কার হয়ে যাচ্ছে। একটা সাজানোর খেলা যেখানে ইয়াসিন শুধু একটা পুতুল। আমি ধীরে বললাম, আপনি কি এইসব প্রমাণ দিতে পারবেন? তানিয়া বলল, হ্যাঁ, কিন্তু আপনি চান না আমার নাম কোথাও আসুক। আমি শান্ত গলায় বললাম, আপনার নাম কেউ জানবে না, কিন্তু সত্যিটা সামনে আসা দরকার। আমি আপনাকে ফাইলগুলো পাঠাচ্ছি। কলটা কেটে গেল। কিছুক্ষণ পর ফোনে একের পর এক অডিও ফাইল আসতে শুরু করলো। আমি একটা প্লে করলাম। সাদিয়ার কণ্ঠ ওকে পুরোপুরি নিজের দিকে নিয়ে আসতে পারলেই হবে। তারপর সব আমার। ও তো বোকা, যা বলবো তাই বিশ্বাস করবে। আমার হাত কেঁপে উঠল। আরেকটা রেকর্ডিং। প্রেগনেন্সিটা নিয়ে একটু নাটক করতে হবে, তখন দেখবি সব ঠিক হয়ে যাবে। আমি ফোনটা নামিয়ে রাখলাম। ঘরের ভেতর নিস্তবতা, কিন্তু এই নিস্তবতার ভেতর একটা আগুন জ্বলছে। আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। আয়নার সামনে গিয়ে নিজেকে দেখলাম। তাহলে খেলা শুরু আমার বিরুদ্ধে ছিল না। আমার চোখে আবার এক ধরনের ঠান্ডা আগুন। ঠিক তখনই আবার ফোন বেজে উঠল। ইয়াসিন। আমি কিছুক্ষণ তাকিয়ে থেকে কলটা রিসিভ করলাম। হ্যালো। ওপাশ থেকে ক্লান্ত কণ্ঠ, মেঘলা। আমি কি তোমার সাথে একটু দেখা করতে পারি? জরুরি কথা আছে। আমি ধীরে বললাম, তোমার জীবনে তো এখন জরুরি মানুষ আছে, আমার দরকার কি? সে কিছুক্ষণ চুপ থেকে বলল, সব কিছু এত সহজ না। আমি আমি ভুল করেছি। আমি হালকা এসে বললাম, তুমি শুধু ভুল করনি, তুমি একটা খেলায় অংশ নিয়েছো যেটা তুমি বুঝতেই পারোনি। সে অবাক। মানে? আমি শান্তভাবে বললাম, আগামীকাল দেখা করো, তখন সব বুঝবে। কলটা কেটে দিলাম। আমি জানি আগামীকাল শুধু একটা দেখা না, আগামীকাল সত্যের মুখোমুখি দাঁড়াবে সবাই। আর এবার আমি শুধু নিজেকে বাঁচাবো না, আমি তাদের আসল মুখটা আর সবার সামনে এনে দেব।
এই কথাগুলো মাথায় ঘুরতে ঘুরতে রাতটা কেটে গেল। ঘুম আসেনি বললেই চলে। বিছানায় শুয়ে থেকেও মনে হচ্ছিল চোখ বন্ধ করলেই সামনে ভেসে উঠছে ইয়াসিনের মুখ, সাদিয়ার ঠান্ডা হাসি, আর সেই টেবিলের বসা মানুষগুলোর নির্লজ্জ আত্মবিশ্বাস। কিন্তু এবার আর সেই ছবিগুলো আমাকে কাঁদাতে পারেনি, বরং ভেতরে একটা অদ্ভুত শান্ত কঠোরতা তৈরি হচ্ছিল। ভোর হতেই আমি উঠে পড়লাম, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একবার ভালো করে দেখলাম। আগে সেই মেঘলা আর নেই, চোখে ক্লান্তি আছে কিন্তু ভয় নেই। আমি চুলটা গুছিয়ে নিলাম, সাধারণ একটা সাদা শাড়ি পরলাম। কোনো সাজগোজ নয়, আজ আমাকে দেখানোর কিছু নেই। আর সত্যটাই কথা বলবে। রুবাইয়া আপু ঠিক সময়ে এলেন, তার হাতে কিছু ফাইল, কিছু প্রিন্ট আউট আর একটা ল্যাপটপ। আজকে সব কিছু শেষ হবে, তিনি শান্তভাবে বললেন। আমি মাথা নাড়লাম। আজকে শেষ না হলে আমি শুরুই করতে পারবো না নতুন জীবন। আমরা দুজন গাড়িতে উঠলাম। গন্তব্য একই, সেই নিরপেক্ষ জায়গা। কিন্তু আজকের পরিবেশ আগের দিনের মতো নয়। আজ আমি শুধু ডিভোর্সের জন্য যাচ্ছি না, আজ আমি যাচ্ছি একটা সত্য উন্মোচন করতে। রেস্টুরেন্টে ঢুকতেই আমি দেখলাম তারা সবাই আগে থেকেই এসেছে। ইয়াসিন একপাশে বসে আছে, মুখে অস্বস্তি, চোখে অনিশ্চয়তার। সাদিয়া বসে আছে তার পাশে, কিন্তু তার চোখে আজ সেই আগের আত্মবিশ্বাস নেই, বরং একটু অস্থিরতা। শাহিদা বেগম আর রাশেদ সাহেবও আছে, কিন্তু তাদের ভঙ্গিতে একটা চাপা টেনশন। আমরা টেবিলে বসতে নীরবতা নেমে এলো। আমি ধীরে ধীরে বললাম, আজ আমি শুধু কথা বলতে আসিনি, আমি প্রমাণ নিয়ে এসেছি। ইয়াসিন আমার দিকে তাকালো। মেঘলা, আবার কি শুরু করছো তুমি? আমি হালকা হাসলাম। শুরু না, শেষ। রুবাইয়া আপু ল্যাপটপটা টেবিলে রাখলেন। আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন, তিনি বললেন। আমি প্রথম অডিওটা চালালাম। সাদিয়ার কণ্ঠ পুরো ঘরে ভেসে উঠল। ওকে ফাঁদে ফেলতে পারলেই সব শেষ। ঘরের ভেতর যেন বাতাস থমকে গেল। সাদিয়া হঠাৎ চিৎকার করে উঠল, এটা মিথ্যা, এটা এডিট করা। আমি শান্তভাবে বললাম, আরেকটা শুনবেন। আরেকটা অডিও চালালাম। প্রেগনেন্সি নিয়ে নাটক করতে হবে। এবার ইয়াসিন চুপ হয়ে গেল, তার মুখ ধীরে ধীরে ফ্যাকাশে হতে শুরু করলো। শাহিদা বেগম কাপা গলায় বললেন, এগুলো এগুলো সত্যি? রুবাইয়া আপু এবার সামনে এগিয়ে বললেন, এগুলো সব ফরেন্সিক ভয়েস অ্যানালাইসিস করার রেকর্ডিং, কোনো এডিট নেই। সাদের টেবিল চাপড়ে উঠে দাঁড়ালো, তুমি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছো? আমি তার দিকে তাকালাম। না, তুমি নিজের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছো, যখন তুমি সত্যকে খেলনা বানিয়েছো। ইয়াসিন এবার মাথা ধরে বসে পড়ল। তুমি আমাকে এটা আগে বলনি কেন? সে ধীরে বলল। আমি শান্তভাবে বললাম, কারণ তুমি তখন শুনতে প্রস্তুত ছিলে না। ঘরের পরিবেশ ভারী হয়ে গেল। আমি ধীরে উঠে দাঁড়ালাম। তুমি ভেবেছিলে আমি দুর্বল, আমি শুধু চুপ ছিলাম কারণ আমি সত্য জানতাম না। কিন্তু এখন আমি জানি, আর সেটাই পার্থক্য। সাদিয়া এবার কাপা গলায় বলল, তুমি কি চাও এখন? আমি তার দিকে তাকালাম। আমি চাই সত্যি সামনে আসুক। রুবাইয়া আপু ফাইল খুলে বললেন, এখানে সব প্রমাণ আছে, রেকর্ডিং, মেসেজ এবং ব্যাংক ট্রানজেকশনের তো কিছু তথ্য, যেগুলো দেখাচ্ছে আপনি তাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করেছেন। রাশেদ সাহেব চুপ হয়ে গেলেন। ইয়াসিন হঠাৎ উঠে দাঁড়ালো, তার চোখে জল। সব শেষ হয়ে গেল। আমি তার দিকে তাকালাম না। শুরু হলো। সে অবাক হয়ে তাকালো। আমি ধীরে বললাম, তোমার জীবন শেষ হয়নি, শুধু একটা মিথ্যা সম্পর্ক শেষ হয়েছে। কিছুক্ষণ নীরবতা। এরপর আমি টেবিলের উপর রাখা ডিভোর্স পেপারটা তার দিকে ঠেলে দিলাম। এখন সাইন করো। ইয়াসিন কলম হাতে নিল, হাত কাঁপছে। সে আমার দিকে তাকালো। মেঘলা, একবার যদি আমি থামিয়ে দিলাম, আজ আর কোনো যদি নেই। সে চোখ বন্ধ করে সাইন করলো। সেই মুহূর্তে মনে হলো একটা অধ্যায় সত্যি শেষ হয়ে গেল। কিন্তু সাদিয়া হঠাৎ উঠে দাঁড়ালো, তুমি ভাবছো তুমি জিতেছো? আমি তার দিকে তাকালাম। সে এসে ফেললো, সবাই জানবে না আসল সত্যটা। আমি শান্তভাবে বললাম, সবাই জানবে, কারণ আমি এখানেই থামবো
না। রুবাইয়া আপু বললেন, আজ থেকে আইনি প্রক্রিয়া শুরু হবে। আমি ধীরে ধীরে দরজার দিকে হাঁটা শুরু করলাম। পিছন থেকে কেউ কিছু বলল না, শুধু ইয়াসিনের ভাঙা কণ্ঠ শোনা গেল। মেঘলা। আমি থামলাম না। রেস্টুরেন্টের বাইরে এসে আকাশের দিকে তাকালাম। সূর্যটা ঠিক মাথার উপর উঠেছে। আমি মনে মনে বললাম, আমি হারিনি, আমি নিজেকে ফিরে পেয়েছি। কিন্তু আমি জানি এটা শেষ না। কারণ সত্য যত বড়ই হোক, তারপরও কিছু মানুষ প্রতিশোধ নিতে চায়। আর সেই প্রতিশোধের আগুন এবার নতুন করে জ্বলতে শুরু করবে। এই কথাগুলো মনে ঘুরতে ঘুরতেই আমি গাড়িতে উঠে বসলাম। রুবাইয়া আপু আমার পাশে বসেছিল। তিনি কিছুক্ষণ চুপ থেকে বললেন, তুমি কি জানো, আজ তুমি শুধু একটা সম্পর্ক ভাঙোনি, তুমি একটা পুরো ভুয়া মুখোশ খুলে দিয়েছো। আমি জানালা দিয়ে বাইরে তাকিয়ে বললাম, আমি মুখোশ খুলিনি আপু, তারা নিজেরাই খুলে ফেলেছে। গাড়ি এগিয়ে চলল, কিন্তু আমার ভেতরে শান্তি আর উত্তেজনা একসাথে কাজ করছিল। কারণ আমি জানতাম আজকের এই পর্বের পর তারা চুপ করে বসে থাকবে না। ঠিক তখনই রুবাইয়া আপুর ফোন বেজে উঠল। তিনি রিসিভ করলেন, কিছুক্ষণ শুনলেন, তারপর আমার দিকে তাকালেন। মেঘলা, একটু সমস্যা হয়েছে। আমি ভ্রু কুঁচকে বললাম, কি হয়েছে? তিনি ধীরে বললেন, সাদিয়া হাসপাতালে ভর্তি হয়েছে। এক মুহূর্তে আমি চুপ। কেন? তিনি বললেন, সে নাকি অতিরিক্ত মানসিক চাপে পড়ে গেছে। কিন্তু তিনি থামলেন না। কিন্তু কি? কিন্তু তার পরিবার এখন বলছে তুমি নাকি তাকে মানসিকভাবে টর্চার করেছো। আমি হালকা হেসে ফেললাম। আচ্ছা, তাহলে শুরু হয়ে গেছে। রুবাইয়া আপু বললেন, এটা তাদের নতুন কৌশল হতে পারে। আমি মাথা নাড়লাম, না আপু, এটা তাদের শেষ চেষ্টা। গাড়ি থামতেই আমি বাসায় ঢুকলাম, কিন্তু দরজার সামনে দাঁড়িয়ে এক মুহূর্ত থমকে গেলাম। দরজায় একটা কাগজ লাগানো, আইনি নোটিশ। আমি সেটা খুলে পড়লাম। ইয়াসিনের পরিবারের পক্ষ থেকে অভিযোগ, মেঘলা তাদের ছেলেকে মানসিকভাবে চাপ দিচ্ছে এবং মিথ্যা প্রমাণ দিয়ে ব্ল্যাকমেইল করছে। আমি কাগজটা ধীরে নামিয়ে রাখলাম, ভেতরে ঢুকে সোফায় বসলাম। রুবাইয়া আপু বললেন, তারা পাল্টা আঘাত শুরু করেছে। আমি শান্ত গলায় বললাম, আমি জানি। তিনি অবাক হয়ে তাকালেন, তুমি এত শান্ত? আমি হালকা হাসলাম, কারণ আমি জানি সত্য কার পক্ষে। ঠিক তখনই দরজায় জোরে বেল বাজলো। আমি উঠে দরজা খুললাম। সামনে ইয়াসিন দাঁড়িয়ে, তার মুখে ক্লান্তি, চোখে অনুশোচনা আর অস্থিরতা। মেঘলা, আমাদের কথা বলা দরকার। আমি দরজায় হেলান দিয়ে বললাম, তোমার কথা শেষ হয়নি। সে নিচু গলায় বলল, সব কিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আমি শান্তভাবে বললাম, না ইয়াসিন, এখনই সব কিছু নিয়ন্ত্রণে এসেছে। সে ভেতরে ঢুকতে চাইল। আমি থামালাম, এটা আর তোমার জায়গা না। সে চুপ হয়ে গেল। তুমি কি সত্যি আমাকে শেষ করে দিতে চাও? সে বলল। আমি তার চোখের দিকে তাকালাম। আমি তোমাকে শেষ করতে চাইনি, তুমি নিজেই তোমার সিদ্ধান্তে শেষ হয়েছো। সে কাঁপা গলায় বলল, সাদিয়া মিথ্যা বলেছে, সব কিছু তার প্ল্যান ছিল। আমি মাথা নাড়লাম। আমি জানি। সে অবাক হয়ে তাকালো। তুমি জানো? আমি বললাম, হ্যাঁ। আর আমি এটাও জানি তুমি কেন থামাওনি। সে চুপ। আমি ধীরে বললাম, কারণ তুমি সুবিধা নিয়েছো। এই কথায় তার চোখ নিচে নেমে গেল। ঠিক তখনই পিছন থেকে রুবাইয়া আপু এগিয়ে এলেন। মিস্টার ইয়াসিন, এখন থেকে সব কিছুই কোর্টে চলবে। সে ভেঙে পড়া কণ্ঠে বলল। আমি শেষ হয়ে গেলাম। আমি তার দিকে তাকালাম না। তুমি শেষ হওনি, তুমি শুধু নিজের ভুলের মুখোমুখি হয়েছো। সে কিছু বলতে পারল না। ধীরে ধীরে দরজার বাইরে চলে গেল। রাত নেমে এলো। আমি জানালার পাশে দাঁড়িয়েছিলাম। শহরে আলো দূরে দূরে জ্বলছে। রুবাইয়া আপু বললেন, তুমি কি জানো এই কেসটা এখন বড় হতে যাচ্ছে? আমি মাথা নাড়লাম। আমি চাই সেটাই হোক। তিনি অবাক। কেন? আমি ধীরে বললাম, কারণ আমি চাই সবাই জানুক নারীর নীরবতা দুর্বলতা না। পরের কয়েকদিনে সব কিছু বদলে গেল। মিডিয়ায় খবর ছড়ালো, সোশ্যাল মিডিয়ায় আলোচনা শুরু হলো। ইয়াসিনের পরিবার চাপের মুখে পড়ল। সাদিয়ার
আসল চরিত্র নিয়ে প্রশ্ন উঠতে লাগলো। আর আমি শুধু শান্ত ছিলাম। একদিন আদালতের সামনে দাঁড়ালাম। ইয়াসিন আমাকে একবার দেখলো, তার চোখে শুধু হারানোর কষ্ট। বিচার শুরু হলো। প্রমাণ একে একে সামনে আসতে লাগলো। রেকর্ডিং, মেসেজ, সাক্ষী, সব কিছু। শেষে বিচারক বললেন, মিথ্যা অভিযোগ প্রমাণিত নয়, বরং প্রতারণার প্রমাণ পাওয়া গেছে। ঘরে নীরবতা নেমে এলো। সাদিয়া মাথা নিচু করে দাঁড়িয়েছিল। ইয়াসিনের পরিবার আর কিছু বলার সাহস পেল না। বিচার শেষে আমি বাইরে বের হলাম। সূর্য আবার আলো দিচ্ছিল। রুবাইয়া আপু বললেন, শেষ? আমি হালকা হাসলাম। না আপু, শুরু। তিনি অবাক হলেন। আমি বললাম, এই শুরুটা আমার নিজের জীবনের। কয়েক মাস পর আমি নতুন করে অফিসে ফিরলাম। নতুন পরিবেশ, নতুন জীবন। একদিন সন্ধ্যায় অফিস থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে মনে হলো আমি সত্যি বদলে গেছি। হঠাৎ পিছন থেকে কেউ ডাকলো, মেঘলা। আমি ফিরে তাকালাম, কেউ নেই, শুধু বাতাস। আমি হালকা হাসলাম। বালি হয়েছে, অতীত আর ডাকছে না। আমি সামনে হাঁটা শুরু করলাম। এবার আর পিছনে ফিরে তাকালাম না, কারণ আমি জানি আমি আর কারো গল্পের চরিত্র নই। আমি নিজের গল্পের লেখক। সমাপ্ত গল্প, মেঘলার জবাব। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। আমার চ্যানেলে নতুন নতুন গল্প পেতে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।